দেশের ৭৮ উপজেলায় ঢিমে তালে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোটার উপস্থিতি ছিল কম, বিক্ষিপ্ত ঘটনায় ২৮টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত। বেগম জিয়া রাজি না হওয়ায় নেওয়া যায়নি বঙ্গবন্ধু মেডিকেলে, জানালো কারা কর্তৃপক্ষ। কারাগারে রাখা মানবাধিকার লঙ্ঘন, মন্তব্য ফখরুলের। বিভ্রান্ত না করার আহ্বান সরকারের। প্রস্তুতি থাকার পরও বর্ষার আগে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা যাচ্ছে না, কিছু এনজিওকে দুষলেন পররাষ্ট্রমন্ত্রী। ছোট ছোট ভূমিকম্প বড় দুর্যোগের পূর্বাভাস, বলছেন বিশেষজ্ঞরা। ক্ষয়ক্ষতি কমাতে মাটির গুণাগুণ বিবেচনা করে ভবন নির্মাণের পরামর্শ। এবং জেটি না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র। গুনতে হচ্ছে লোকসান, দ্রুত সমস্যা সমাধানের দাবি মৎস্যজীবীদের। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছে আমি এস এম ইকবাল এবং আমি পারমিতা হিম। উপজেলা নির্বাচনের প্রথম দফায় ৭৮ উপজেলার ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল ৪টা পর্যন্ত। কারচুপি ও বিশৃঙ্খলার অভিযোগে ২৮টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া অনিয়মের অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ৭৮টি উপজেলায় একযোগে ভোট গ্রহণ শেষ হয়েছে। ৫,৮৪৭টি কেন্দ্রে ভোটার সংখ্যা ১,৪২,৪৮,৮৫০ জন। তবে বেশিরভাগ ভোট কেন্দ্রেই ভোটার সংখ্যা ছিল হাতে গোনা। রোববার সকালে রাজশাহীতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলো সরব হতে থাকে। ৮টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য। সুনামগঞ্জে পুলিশ, র্যাব ও বিজিবির নিরাপত্তা বলের মধ্যে চলে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। জেলার 9টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩০ জন প্রার্থী। সিরাজগঞ্জের শেষ মুহূর্তে উল্লাপাড়া উপজেলা নির্বাচন স্থগিত হলেও 7টি উপজেলার ৭৪৬টি কেন্দ্রে চলে ভোট গ্রহণ। কারচুপির অভিযোগে স্থগিত করা হয় সদর উপজেলার একটি কেন্দ্রের ভোট। দায়িত্ব অবহেলার অভিযোগে আটক করা হয়েছে প্রিজাইডিং কর্মকর্তা সহ ৩ জনকে। প্রতিটা কেন্দ্র আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি। আইন শৃঙ্খলা এখন স্বাভাবিক। হবিগঞ্জের বানিয়াচং এর শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষ হয়। এতে পুলিশ কনস্টেবল সহ অন্তত 6 জন আহত হন। এছাড়া কুড়িগ্রাম, নীলফামারী, নাটোর, জামালপুর, জয়পুরহাট, পঞ্চগড় ও নেত্রকোনা জেলার 34টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে 207 জন, ভাইস চেয়ারম্যান পদে 386 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 249 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। ভোট গণনার খবর জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আছেন রাকিবুল হাসান। প্রথমে যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। পারমিতার দিন শেষে এখন ফলাফল ঘোষণার পালা। সারাদিনে যেই সকাল ৮টা থেকে নির্বাচন ভোট গণনা শুরু হয়েছে, ভোট গণনা শুরু হয়েছে এবং বিকেল 4টার পর থেকে ভোট গণনা শুরু হয়েছে। এখন বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমি এখানে আছি দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং এই কেন্দ্র সহ ৭৪টি কেন্দ্র রয়েছে দিরাই উপজেলায়। এবং এই কেন্দ্রের যে ফলাফলটি আমি এখানকার প্রিসাইডিং অফিসারের সূত্রে পেয়েছি সেটা হচ্ছে কি, এখানে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে মঞ্জুর আলম চৌধুরী এগিয়ে আছেন এবং ভাইস চেয়ারম্যান পদে মোহন চৌধুরী এগিয়ে আছেন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে রিপা সিনহা এগিয়ে আছেন। এবং শুধুমাত্র এই কেন্দ্রের ফলাফল আমি হাতে পেয়েছি এবং এরকম আরও ৭৩টি কেন্দ্র রয়েছে যে কেন্দ্রগুলোর ফলাফল যোগ করার পরেই বোঝা যাবে আজকের সারাদিনে যেই ভোট গ্রহণ হয়েছে তার ফলাফলে। বলে রাখা প্রয়োজন যে আজকে 9টি উপজেলা, সুনামগঞ্জের 9টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 541টি ভোট কেন্দ্র। এই 541টি কেন্দ্রের মধ্যে 60টি কেন্দ্রের আমরা সর্বশেষ খবর পেয়েছি 60টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তার মধ্যে তাহিরপুর, সাল্লাদ, ধরমপাশা, সদর উপজেলা, এই 4টি উপজেলার
7টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। বাকি এই যে দিরাই উপজেলার আমরা অধিকাংশ কেন্দ্র ঘুরে দেখেছি, সেই তারল উপজেলা একেবারে প্রত্যন্ত উপজেলা পর্যন্ত গিয়েছি, সেই উপজেলা দেখেছি যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং বিশেষ করে আমরা দেখেছি দুপুরের পর থেকে ভোটারদের আগমন বেশি দেখা গেছে এবং সকালের দিকে ভোট গ্রহণ খুবই কম ছিল। আমরা অনেক সেন্টারে দেখেছি যে দুপুরের আগে ছিল 10 কিংবা 20% এবং বিকেলের দিকে 50% উপরে হয়ে গেছে। সব কিছু মিলে বলা যায় দিন শেষে একটি ভালো এবং সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ জেলায়। এই ছিল সুনামগঞ্জ জেলার উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে গোদাগাড়ী উপজেলায় রয়েছে আমাদের সহকর্মী রাকিবুল। ইকরাম, আপনাকে ধন্যবাদ। সিলেটের মতো রাজশাহীতেও কিন্তু আমরা বলতে পারি একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবেই পঞ্চম উপজেলা নির্বাচন শেষ হয়েছে রাজশাহীতে। এবং আমরা এখন রাজশাহীর যে গোদাগাড়ী এই উপজেলাটিতে আছি, সেখানে কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরেছে। এখানে 94টি ভোট কেন্দ্র রয়েছে, এর মধ্যে থেকে কিন্তু আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছি এবং প্রত্যেকের কাছ থেকেই শুনেছি যে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ হয়েছে। আমরা বলে রাখি একটু দর্শক আপনাদেরকে যে রাজশাহীর যে 9টি উপজেলা, তার মধ্যে 8টি উপজেলায় প্রথম দফায় নির্বাচন হয়েছে, যেখানে 13,97,000 মতো ভোটার ছিল এবং 522টি কেন্দ্রে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছেন এই সমস্ত ভোটাররা। এবং এই যে গোদাগাড়ী উপজেলা, সেখানে মোট ভোট কেন্দ্র ছিল 94টি এবং একটি মাত্র ভোট কেন্দ্র সেটি স্থগিত করা হয় আয়েশা দাখিল মাদ্রাসায়, এবং সেখানে ভোট কারচুপির অভিযোগে 3 জনকে পুলিশ আটকও করে। এছাড়া এখানে যারা প্রিজাইডিং অফিসাররা রয়েছিলেন বা এখানে যারা নির্বাচনের দায়িত্ব রয়েছেন, তাদের থেকে যে যতটুকু জানতে পেরেছি যে এখানে প্রায় 35% ভোট কাস্ট করা হয়েছে এবং বিঘ্নে এখানে কিন্তু সকাল থেকে ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন দেখছি যে আসলে ভোট গণনা শেষে কিন্তু যারা গণনা শেষ করেছেন, প্রিজাইডিং অফিসার বা যে সমস্ত নির্বাচনের যে সরঞ্জামগুলো ছিল, অতিরিক্ত ব্যালট বা ব্যালট বাক্স এবং যে ভোটগুলো কাস্ট হয়েছে, সেই ভোটগুলো কিন্তু গণনা শেষে এখান থেকে জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে যারা ছিলেন ভোট শেষ করেছেন তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন। এবং প্রত্যেকটি কেন্দ্র থেকে, এই যে 94টি কেন্দ্র, প্রত্যেকটি কেন্দ্র থেকে কিন্তু এখন জেলা প্রশাসনের কার্যালয়ে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে ফলাফলগুলো তাদের হাতে আছে সেটি মিলিয়ে কিন্তু পরবর্তীতে আমরা 8টি যে উপজেলায় কিন্তু আমরা বলতে পারবো। আমরা দেখি, একটু বলে রাখি পারমিতা আপনাকে যে রাজশাহী এই উপজেলাটিতে 4 জন চেয়ারম্যান পদে, মহিলা চেয়ারম্যান পদে 3 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 4 জন, মোট 11 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবং দিন শেষে কিন্তু আমরা আসলে রাজশাহী থেকে বলতে পারি যে অনেকটা শান্তিপূর্ণভাবেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা কয়েকজনের সাথে প্রত্যেকটি কেন্দ্র ঘুরতে গিয়ে কয়েকজন প্রতিনিধিদের সাথে দেখা হয়েছিল, প্রার্থীর সাথে দেখা হয়েছিল, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু তারা এই ভোট যেটি ফলাফল হচ্ছেন সেটি মেনে নিচ্ছে। তো পারমিতা, এই ছিল গোদাগাড়ী উপজেলা থেকে নির্বাচনের আমার কাছে সর্বশেষ। উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গণনা চলছে। রাজশাহী থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান এবং সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। এবার অন্য প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করায় স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ তাকে নেওয়া সম্ভব হয়নি। এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক। বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের নেতারা জানিয়েছেন বেগম জিয়া ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে ইচ্ছুক। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনার জন্য রোববার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয় নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার এলাকায়। প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। একই রকম নিরাপত্তা ব্যবস্থা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ঘিরে। কেবিন ব্লকের 622 নম্বর কক্ষটি প্রস্তুত করা হয় বেগম জিয়ার জন্য, কিন্তু বেলা 1টার কিছু আগে প্রত্যাহার করে নেওয়া হয় হাসপাতাল ঘিরে বাড়তি নিরাপত্তা। গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাসপাতালের পরিচালক, জানান আসছেন না বেগম জিয়া। বেগম খালেদা জিয়ার এখানে আসার কথা ছিল, তো উনি আজকে আসবেন না। আমরা এখানে ওনাকে যে কোনো সময় আসলে সম্পূর্ণ প্রস্তুত আছি ওনাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তারা বলছেন যে উনি অসুস্থ, আপনাদের বঙ্গবন্ধুতে উনি ভর্তি হবেন, সেই অনুযায়ী আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু এখন
আমাদের কাছে কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে উনি আজকে আসবেন। বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের আহ্বায়ক জানান, বেগম জিয়া খুবই অসুস্থ। তিনি বেসরকারি হাসপাতাল ইউনাইটেডে চিকিৎসা নিতে চান। ওনার যে ইচ্ছা এবং বেশ কিছুদিন আগে যে বিশেষজ্ঞ টিম গেছিল ডক্টর প্রফেসর AFM সিদ্দিকীর নেতৃত্বে, ওনারাও কিন্তু স্পষ্টভাবে বলছিল যে ওনাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করতে, কারণ ইউনাইটেড হাসপাতালে উনি সবসময় চিকিৎসা নিয়ে থাকেন। উনি বিশেষায়িত একটা হসপিটালে গেলে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে বাংলাদেশের সেরা চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড, সুন্দর একটি মেডিকেল বোর্ড করে তার মাধ্যমে উনি চিকিৎসা নিতে চাচ্ছেন বলে আমি মনে করছি। গেল সপ্তাহে বেগম জিয়ার সুচিকিৎসার দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির 6 জন নেতা। কারাগারে যাওয়ার পর এর আগেও বিভিন্ন সময় বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসা সেবা দেওয়া হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি সোজা হয়ে বসতে পারছেন না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকালে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, অসুস্থ বেগম জিয়াকে কারাগারে রাখা মানবাধিকার লঙ্ঘন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে অত্যন্ত অসুস্থ। তিনি এত অসুস্থ যে তিনি এখন সোজা হয়ে বসতে পারেন না। তাকে আলাদা সাহায্যকারী দরকার হয়, যারা তাকে বিছানা থেকে তুলতে হয়। একটা সলিটারি নির্জন একটা কারাগারে তাকে রাখা হয়েছে, যেটা মানব অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে আওয়ামী লীগ নেতারা বলেছেন, বেগম জিয়া নিজেকে সুস্থ মনে করছেন বলেই চিকিৎসা নিতে অনীহা জানিয়েছেন। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তারা। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার আন্তরিক উল্লেখ করে এ বিষয়ে জনমনে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান তারা। বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য সরকার অত্যন্ত আন্তরিক। সেই কারণে তার এই হাঁটুর ব্যথা পূরণ হলেও আরও ভালো চিকিৎসা দেওয়ার জন্য তাকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো যে বেগম খালেদা জিয়ার পুরনো শারীরিক সমস্যাকে বড় করে দেখিয়ে আপনারা দয়া করে জনগণকে বিভ্রান্ত করবেন না। উনি যদি নিজেকে সেই পরিমাণ অসুস্থ বোধ না করেন, তাহলে তো চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করেন। আমি যদি এখন সুস্থ মানুষ থাকি, আমি অসুস্থ না হয়, আমাকে কেউ জোর করে চিকিৎসা দিতে চাইলে আমি নেব, আমি তো অনীহা প্রকাশ করবো। তো উনি হয়তো নিজেকে সুস্থ মনে করছেন বা যে কোনো কারণে হয়তো মনে করছেন যে এই মুহূর্তে তার চিকিৎসার প্রয়োজন নেই, সেখানে অনীহা প্রকাশ করতে পারেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। আগামীকাল তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজভী সকালেই তথ্য জানান। তিনি জানান, ওবায়দুল কাদের চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলেছেন। কার্ডিও সার্জন ডাক্তার সেবাস্টিন কুমার সামি এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। এ সময় সহধর্মিণী বেগম ইসরাতুন নেসা কাদের, ছোট ভাই আব্দুল কাদের মির্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। বাংলার সময় আরো থাকছে। ময়মনসিংহে 5 জনের বিরুদ্ধে 71 মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 45 জনকে হত্যা, ধর্ষণ, অপহরণ সহ বেশ কয়েকটি অভিযোগ। সব প্রস্তুতির পরেও এনজিওগুলোর অসহযোগিতায় বর্ষার আগে রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর কাজ শুরু করা যাচ্ছে না। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তবে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মিয়ানমার সেনাবাহিনীর বিচারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-কে সহায়তা দেওয়ার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা 10 লাখেরও বেশি রোহিঙ্গা বর্তমানে বসবাস করছে কক্সবাজারের 30টি ক্যাম্পে। এতে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি সহ সৃষ্টি হচ্ছে নানা সমস্যার। এ অবস্থায় রোহিঙ্গাদের জন্য নোয়াখালীর ভাষাঞ্চরে প্রায় 10,000 একর জায়গায় আবাসনের কাজ করছে সরকার। প্রায় 1 লাখ রোহিঙ্গার বসবাসের জন্য নির্মাণ করা হয়েছে 1440টি টিন শেড পাকা ঘর।
চরকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে নিরাপদে রাখতে নির্মাণ করা হয়েছে 14 কিলোমিটার বেড়ি বাঁধ ও 4 তলা বিশিষ্ট 120টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। তবে সব প্রস্তুতির পরও এনজিওগুলোর অসহযোগিতার কারণে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়টি এখনো অনিশ্চিত বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি বাসন্তরের কাজটা শেষ করতে, এবং শেষ করলে পরে আমাদের বিশ্বাস এই বৃষ্টির আগে যদি 1 লক্ষ যায় তাহলে তারা যারা যাবে এরা শান্তিতে থাকবে। বহু এনজিও বলছে যে ওখানে তোমরা যেও স্থায়ীভাবে না, তাদের সেইখানে আমরা টেম্পোরারি যতদিন এখানে আছে তারা কিছু কাজকর্ম করুক। রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার বিষয়টি তদন্ত করতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে আইসিসির প্রতিনিধি দল। মন্ত্রী বলছেন, বিচার নিশ্চিতে আইসিসিকে সহযোগিতা করবে বাংলাদেশ। ওআইসি আপনার একটা রেজলিউশন অ্যাডপ্ট করে মায়ানমারের পারসিকিউশন হয়েছে এর উপরে একটা আপনার আইসিসি ইনভেস্টিগেশন হবে। তারা ফ্যাক্ট ফাইন্ডিং করবেন আসলে কি হয়েছে, তখন কোর্ট একটা জাজমেন্ট দিবে, দিলে পরে একটা প্রেশার ক্রিয়েট হবে। সরকার বলছে ভাষাঞ্চলে স্থানান্তরিত রোহিঙ্গাদের মাছ ধরা সহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে কমবে নিরাপত্তা ঝুঁকি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দিন দিন ভূমিকম্প প্রবণ হয়ে পড়ছে বাংলাদেশ, তবে সে অনুযায়ী নেই প্রস্তুতি। দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মতে দেশের 60% ভবনই ঝুঁকিপূর্ণ। এমন প্রেক্ষাপটেই পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। ছোট ছোট ভূমিকম্পকে বড় দুর্যোগের পূর্বাভাস আখ্যায়িত করে বিশেষজ্ঞরা বলছেন এখন প্রস্তুতি জরুরি। পুরনো ভবন সংস্কার করার পাশাপাশি বুয়েটের স্থপতিরা বলছেন নতুন ভবন নির্মাণে জাপানের ভবন নির্মাণের কৌশল বিবেচনায় নেওয়া যেতে পারে। মাহমুদ রাকিবের রিপোর্ট। গত 2-3 বছর ধরে প্রায় দেশের বিভিন্ন জায়গায় 4 থেকে 5 মাত্রার ভূমিকম্প অনুভূত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মতে ভূতাত্ত্বিকভাবেই এই অঞ্চল এখন ভূমিকম্প ঝুঁকিতে আছে। তবে এতে আতঙ্কিত না হয়ে ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সঙ্গে নিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের এখানে টেকটনিক প্লেট আছে এবং সেখানে মাঝে মাঝে সংঘর্ষ হয়। পুরো বাংলাদেশে কিন্তু আসলে আর্থকুইক ঝুঁকির মধ্যে আছে। আমাদের এখানে একমাত্রই করণীয় যে আমাদের প্রিপেয়ার থাকা। বুয়েট বলছে প্রস্তুতি হিসেবে প্রথমেই পুরানো ভবনগুলো ভূমিকম্প সহনীয় করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি মাটির গুণাগুণ যাচাই করে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে বেশি রড ব্যবহার সহ ভূমিকম্প সহনীয় করা অন্যান্য ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বিশেষ করে পিলারে রডের শেষ ও শুরুর অংশে এবং বিমের পুরো অংশে বেশি রড দিলে ভূমিকম্পের সময় ভবনগুলো মচকাবে কিন্তু ভেঙে পড়বে না। উদাহরণ হিসেবে তারা জাপানের ভবন নির্মাণ প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। বাঁশ হচ্ছে কি মচকায় কিন্তু ভাঙা খুব কঠিন। ঠিক ভবনকে এমনভাবে নির্মাণ করতে হয় যে ভবনের কলামগুলার মধ্যে রড এমনভাবে প্রোভাইড করতে হয় যে সে দুলে কিন্তু সেটা ভেঙে পড়বে না। পার স্কোয়ার ফিট 50 টাকা থেকে 60 টাকা খরচ করলে আমাদের কিন্তু ভবনটা ওই ডাক্টিলিটিটা পেয়ে যাবে। ঢাকার মিরপুর থেকে শুরু করে পুরান ঢাকা পর্যন্ত যে মাঝখানে করিডোরটা চলে গেছে, এখানে মাটি অপেক্ষাকৃত ভালো। কিন্তু আমরা আশেপাশে যেগুলো আছে এই জায়গাগুলো বেশিরভাগ কিন্তু বালু দিয়ে ড্রেজ ফিল দিয়ে ভরাট করা। এগুলাই যদি আর্থকুয়েকের ঝাঁকুনিটা আসে তখন দেখা যাবে এটা ঠিক লিকুইফেকশনের মতনই বসে যাবে। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করারও পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট। ভূমিকম্প সেটার ক্ষয়ক্ষতি, সেটার ঝুঁকি নির্ভর করে সেখানকার আবাসন ব্যবস্থা কিরকম, সেখানকার রাস্তাঘাটগুলি কিরকম। যে স্থাপনাগুলিকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি সেই স্থাপনাগুলিকে কিছু কিছু রিট্রোফিটিং বলে এটাকে, সেটা করে কিছু কিছুগুলিকে ঘুরিয়েই দেয়। বিল্ডিং কোড যারা অনুসরণ না করেছে সেগুলিকেও কিন্তু চিহ্নিত করা উচিত। ঝুঁকিপূর্ণই আছে শতকরা 60% থেকে বেশি। নিয়ম মেনে ভবন নির্মাণ ও পর্যাপ্ত প্রস্তুতির কারণে 2010 সালে চিলিতে 8.8 মাত্রার ভূমিকম্পের পরও মারা গিয়েছিল মাত্র 500 মানুষ। যেখানে একই বছর প্রস্তুতির অভাবে তুলনামূলক অনেক কম 7.3 মাত্রার ভূমিকম্পেও হাইতিতে নিহত হয়েছিল 3 লাখেরও বেশি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি, এই স্লোগানে দেশের বিভিন্ন স্থানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফায়ার সার্ভিসের আয়োজনে ভূমিকম্প ও আগুন নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক মহড়া হয়। যশোরের কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অতিবৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। ঝিনাইদহ, হিলি ও মেহেরপুর সহ বিভিন্ন স্থানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়। নানা সমস্যায় জর্জরিত কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্রটি। ঝুঁকিপূর্ণ ভবন ও মাছ ওঠানামার জেটি না থাকায় লোকসানে পড়ছেন স্থানীয় মৎস্যজীবীরা। দ্রুত আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের দাবি তাদের। মৎস্য বিভাগ বলছে, সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পশ্চিম তীরে 1965-66 অর্থ বছরে স্থাপন করা হয় মৎস্য অবতরণ কেন্দ্র। জেলার অধিকাংশ জেলে, শ্রমিক, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কেন্দ্রে মাছ অবতরণ, ক্রয় বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় মাছ সরবরাহ সহ বিদেশে মৎস্য রপ্তানিতেও একমাত্র ভরসা এটি। কিন্তু গুরুত্বপূর্ণ এই মৎস্য অবতরণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। মাছ ওঠানামাজ করার জন্য আমাদের খুব সমস্যা হইতেছে। বিভিন্ন রকম এখানে বুট ভেড়ার জায়গা নেই, ছোট নৌকা করে মাছ নামাতে হয়। এখন আমাদের প্রচুর পরিমাণ টাকা খরচ বেশি হয়। পল্টনটা খুবই ঝুঁকিপূর্ণ এবং এক সাইডে অলরেডি পড়ে গেছে। এ অবস্থায় দ্রুত আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের দাবি মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার। যেটির সমস্যা এটা দীর্ঘদিনের। যারা আমাদের শ্রমিকরা রয়েছে তারা মাছ ওঠানামার মধ্যে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে, অনেক লেবার আহত হয়েছেন। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক দায়সারা জবাব দিয়ে জানালেন, সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। একটা নতুন মৎস্য অবতরণ কেন্দ্র করার জন্য আমরা চিঠি উদ্যোগমন করছি এবং এ ব্যাপারে প্রধান কার্যালয় এটা নিয়ে কাজ করছে। হয়তো শীঘ্রই এটা হতে পারে। ফিশিং ট্রলার মালিক সমিতির দেয়া তথ্য মতে গত 5 বছর আগেও কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন ভিড় করত শতাধিক মাছ ভর্তি ট্রলার। কিন্তু এখন নানা সমস্যার কারণে তা নেমে দাঁড়িয়েছে 15 থেকে 20টিতে। সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় আরও থাকছে। টাঙ্গাইলে মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, অভিযুক্ত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সহ 6 জনকে বহিষ্কারের দাবি। মানবতা বিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের কুতুব আলী ফকির সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত কাজ শেষ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তদন্ত কর্মকর্তারা। এই 5 আসামির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় 45 জনকে হত্যা, 7 জনকে অপহরণ, ধর্ষণ, অগ্নিসংযোগ ও দেশান্তরিত করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আসামিদের মধ্যে কিতাবউদ্দিন ফকির, আলী ও আব্দুল কুদ্দুস কারাগারে রয়েছে, অন্য 2 জন পলাতক। ময়মনসিংহে চালককে হত্যা করে সিএনজি অটোরিকশা ছিনতাই মামলায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এই রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সুরুজ মিয়া এখনও পলাতক রয়েছে। মামলার বিবরণী থেকে জানা যায়, 2011 সালের 12 মার্চ ভালুকা থেকে চালক শফিকুল ইসলামের সিএনজিতে উঠে জিয়াউল, ইসমাইল ও সুরুজ মিয়া। এক পর্যায়ে চালক শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায় তারা। পরদিন নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ভালুকা থানায় মামলা করেন। পরে জিয়াউল ও ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 3 জনকে ফাঁসির আদেশ দেন আদালত। মুন্সিগঞ্জে বাস চাপায় 2 পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 2 জন। পুলিশ জানায়, সকালে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ঢাকায় আসছিল। পথে ঢাকা মাওয়া মহাসড়কে শিমুলিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা 4 পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রহমান নামে এক পথচারীর মৃত্যু হয়। গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে আনা হলে সেখানে আরও 1 জনের মৃত্যু হয়। এদিকে দিনাজপুরে হিলিতে গাছের সঙ্গে হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে সদর উপজেলার কাটলা এলাকায় গাছের সঙ্গে হাবিবুর রহমানকে হাত পা বাঁধা অবস্থায় দেখে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে হত্যার কারণ জানা গেলেও তদন্ত শুরু করেছে পুলিশ।
দীর্ঘদিন থেকে কটকটি বেচত, হঠাৎ আজকে কে যেন এভাবে মারে টাঙ্গে রাখছে। লোকটার সঙ্গে কারো ঝগড়া ঝাড়ি বা গন্ডগোল ফাসাদ এরকম কোনো কিছু দেখা যায়নি। গলায় দড়ি দিয়ে যে মারা গেছে এরকম লক্ষণ কিছু দেখা যাচ্ছে না। কেউ হত্যা করে হয়তো লটকায় রাখছে। পা দুটা মাটির সাথে লাগানো আছে, আর যে মামলাটা দিয়ে গলায় দড়ি দেওয়া আছে ওটা তো ফাঁস নেই, ফাঁস থাকবে তো, নিজে নিজে আত্মহত্যা করলে ফাঁস থাকবে। এর সাথে যারা জড়িত হয়, যদি হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকে, তাকে যদি কেউ হত্যা করে থাকে, এর সাথে জড়িত যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মাদারীপুরে ভূমি অফিসের এক নাজিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে সদর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় কুলবদিতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাড়িতে ফিরছিলেন মোয়াজ্জেম মোল্লা। খেয়াঘাট এলাকায় পৌঁছালে তার উপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় মোয়াজ্জেমকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে নেয়ার পথেই তার মৃত্যু হয়। টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম আলী সানি ও তার 5 সহযোগীকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে ভুক্তভোগী শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম ও তার সহযোগীরা বিভিন্ন সময় ছাত্রদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। সবশেষ গত শুক্রবার রাতে বিএমবি ব্যাচের 3 ছাত্রকে রুম থেকে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে এক ছাত্রের হাত ভেঙে দেয় তারা। এ অবস্থায় অভিযুক্ত সায়েম সহ তার সহযোগীদের আজীবন বহিষ্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাত 2টা বাজে আব্দুল মান্নান হলের ছাদে নিয়ে ভাইরা স্ট্যাম্প নিয়ে আসছে। ফার্স্টে আমাদের উপর গায়ে হাত তুলছে, তারপর আমাদের স্ট্যাম্প দিয়ে বেদম পিটাইছে। ফিজিক্যাল এবং মেন্টালি তাদেরকে টর্চার করা হয়েছে। মূলত শুধু এই 3 জন না, এর আগেও 6 জনকে টর্চার করা হয়েছে। পড়াশোনা করতে পারতেছে না এই 1 মাস ধরে র্যাগিং এর জন্য। তো আমরা এটা সুষ্ঠু বিচার চাই, যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বহিষ্কার চাই। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং স্থায়ীভাবে বহিষ্কার চাই। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন মেনে সবাইকে সঠিকভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টার প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থেকে শিক্ষার্থীদের মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করে জীবন গড়ে তুলতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান ও কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন উপস্থিত ছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 আছে। সেই আইনকে যথাযথভাবে মেনে নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবেন এবং তার মাধ্যমে আমাদের শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন সূচিত হচ্ছে সেখানে ইতিবাচক সব পরিবর্তন তারা নিয়ে আসবেন। শিক্ষার পাশাপাশি মূল্যবোধগুলো যেন তাদের মনের মধ্যে আমরা প্রথিত করে দিতে পারি। কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় একাধিক সিন্ডিকেট গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটি, সংযোগ ও মিটার বাবদ চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিতরণ লাইন সম্প্রসারণের কাজ স্থবির হয়ে পড়ার উপক্রম হয়েছে। তবে চাঁদাবাজির সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কারো সম্পৃক্ততা নেই বলে দাবি কর্তৃপক্ষের। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। শতভাগ বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার সরকারি উদ্দেশ্য বাস্তবায়নে পল্লী বিদ্যুতায়ন বোর্ড 3টি প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রামের উলিপুরের 130টি গ্রামে 1829 কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের কাজের মধ্যে গত 3 বছরে 112 গ্রামে 1040 কিলোমিটার লাইন নির্মাণ শেষ করেছে। অবশিষ্ট 18টি গ্রামে কাজ চলছে। এ অবস্থায় বজরা, থেতরাই ও হাতিয়া ইউনিয়নের পশ্চিম বজরা, কালপানি বজরা, হোকডাঙ্গা, হারুনেফরা, হাতিয়া ভবেশ ও মাঝিপাড়া সহ বিভিন্ন গ্রামে একাধিক সিন্ডিকেট প্রত্যেক গ্রাহকের কাছ থেকে সরবরাহ লাইনের খুঁটি, সংযোগ লাইন ও মিটার বাবদ চাঁদা আদায় করছে। আনাকালীন খরচ অবস্থায় আমাদের কাছে 2000 টাকা নিছে। এলাকার কিছু টাউট শ্রেণীর মানুষ এলাকার এই বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে
টাকা পয়সা নিচ্ছে এবং এই বিষয়টি আমরা সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে সংযোগ ও মিটারের জন্য প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ১৫০০ টাকা করে নেয়ার কথা স্বীকার করলেন সিন্ডিকেটের এই সদস্য। ওয়ারিং এবং ওই বিষয়ে আমাদের ১৫০০ টাকা দিয়েছে এবং ওয়ারিংটা শেষ হয়ে গেছে, মিটারের টাকাটা জমা দিলে এরা রানির সংযোগ পেয়ে যাবে। এদিকে চাঁদাবাজির সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কেউ সম্পৃক্ত নন বলে দাবি করেন কর্মকর্তারা। কোনো অনিয়ম ঘটে থাকে এটা আমরা তাৎক্ষণিকভাবে আমরা খতিয়ে দেখি এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অধিভুক্ত এলাকায় প্রায় ৫,৬২,০০০ পরিবারের মধ্যে এ পর্যন্ত প্রায় ৩,২০,০০০ পরিবার বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। বরিশালে সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবি জানান। সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর জন্য গণশুনানির নামে যে নাটক করা হচ্ছে তা বন্ধ করারও দাবি জানান বক্তারা। তৃণমূলে দক্ষ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে ইয়াং বাংলা টেক হাবকে বিজনেস সেন্টারে রূপান্তর করা হবে। ময়মনসিংহে টেক হাব আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। সকালে জেলা পরিষদ হলরুমে কানেক্টিং রুরাল কমিউনিটি উইথ ই কমার্স শিরোনামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার শতাধিক যুবক ও নারী উদ্যোক্তারা অংশ নেন। কর্মশালায় বিভিন্ন বিষয় তুলে ধরেন মাইক্রোসফট ইয়াং বাংলা টেক হাবের চিফ অপারেশন অফিসার সুলতানা রাজিয়া। এ সময় ইয়াং বাংলা টেক হাবে জেলা সমন্বয়ক ঝড়ামণি বিশ্বাস ও প্রিয় শপের প্রতিনিধি রাজিবুল ইসলাম রাজীব উপস্থিত ছিলেন। দেশের প্রায় ৬৫০০ যুবক ও উদ্যোক্তার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৬৪ জেলায় কর্মশালা করবে টেক হাব ও প্রিয় শপ। এ পর্যায়ে বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। ৭৮ উপজেলায় ঢিমে তালে ভোট গ্রহণের পর চলছে গণনা। ভোটার উপস্থিতি ছিল কম। বিক্ষিপ্ত ঘটনায় ২৮ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। বেগম জিয়া রাজি না হওয়ায় নেওয়া যায়নি বঙ্গবন্ধু মেডিকেলে, জানালো কারা কর্তৃপক্ষ। কারাগারে রাখা মানবাধিকার লঙ্ঘন, মন্তব্য ফখরুলের। বিভ্রান্ত না করার আহ্বান সরকারের। প্রস্তুতি থাকার পরও বর্ষার আগে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা যাচ্ছে না, কিছু এনজিওকে দুষলেন পররাষ্ট্রমন্ত্রী। ছোট ছোট ভূমিকম্প বড় দুর্যোগের পূর্বাভাস, বলছেন বিশেষজ্ঞরা। ক্ষয়ক্ষতি কমাতে মাটির গুণাগুণ বিবেচনা করে ভবন নির্মাণের পরামর্শ। এবং জেটি না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র। গুনতে হচ্ছে লোকসান, দ্রুত সমস্যা সমাধানের দাবি মৎস্যজীবীদের। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।